বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। 25 এপ্রিলে ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে না উঠতেই ফের মঙ্গলবার কেঁপে উঠল নেপালের মাটি। 1-2 বার নয়, সোয়া 1 ঘন্টায় 6 বার। রিক্টার স্কেলে যার তীব্রতা ছিল 7.3। আবার ভূমিকম্প, আবার আতঙ্ক, আবার মৃত্যু এবং আবার এই নেপাল। 25 এপ্রিলে ভূমিকম্পের ধাক্কায় এখনও কাটিয়ে উঠতে পারেনি মানুষ। তার 3 সপ্তাহের মধ্যে মঙ্গলবার ফের কেঁপে উঠল নেপালের মাটি। 1 বার 2 বার নয়, সোয়া 1 ঘন্টায় 6 বার। প্রথম কম্পনটি অনুভূত হয় দুপুর 12:35। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 7.3। ভূতত্ত্ববিদদের দাবি এই কম্পনের উৎসস্থল ছিল মাটির 15 কিলোমিটার গভীরে। 12 মিনিট পরেই ফের অনুভূত হয় কম্পন, তবে প্রথমবারের তুলনায় সামান্য কম। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.6। ততক্ষণে নেপাল জুড়ে ছড়িয়ে পড়েছে খবর, ছড়িয়েছে তীব্র আতঙ্ক। কিন্তু তার মধ্যে দুপুর 1:36 তৃতীয়বার কেঁপে ওঠে কম্পনে। রিক্টার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল 5। এরপরও নেপালে আরও 2 দফায় ভূকম্পন অনুভূত হয়। দুপুর 1:43 কম্পনের তীব্রতা ছিল 5.1। দুপুর 1:51 অনুভূত কম্পনের তীব্রতা ছিল 5.2। কয়েকদিন আগের বিভীষিকার স্মৃতি এখনও টাটকা। আতঙ্ক ছড়াতে তাই দেরি হয়নি। কাঠমান্ডুতে বাড়ি ছেড়ে রাস্তায় চলে আসেন হাজার হাজার মানুষ। বন্ধ হয়ে যায় যানবাহন। ভূমিকম্পের আজ পরে নেপালের সংসদেও বক্তৃতার মাঝে আচমকায় কেঁপে ওঠে সংসদ ভবন। কম্পন অনুভব করতে ছুটে বেরোনোর জন্য রীতিমতো হুড়ুহুড়ি পড়ে যায় সাংসদদের মধ্যে। নিভে যায় আলো, চির ধরে প্রধানমন্ত্রী দপ্তরের দেয়ালে। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পের জেরে বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে। সিন্ধু পাহালচক এলাকায় ধস নেমে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও স্থানীয় প্রশাসন সূত্রে খবর। নেপালে ভারতীয় দূতাবাসের তরফে 2টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। গত 25 এপ্রিল নেপালের বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যু হয়েছে 8,000-এরও বেশি মানুষের। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপাল। সেই ঘটনার 3 সপ্তাহের মধ্যে ফের তীব্র ভূমিকম্প নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে, মেডিকেল টিম সহ বেশ কয়েকটি হেলিকপ্টারকে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় পাঠানো হয়েছে। ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে পুরো কাঠমান্ডুর বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। গত 25 এপ্রিলের বিধ্বংসী কম্পনের পর বহু কষ্টে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছিল নেপালে। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু বিদ্যুৎ বা ইন্টারনেট পরিষেবা নয়, ধাক্কা খেয়েছে মোবাইল পরিষেবাও। মানুষ খবরের জন্য একে অপরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল নেটওয়ার্ক থমকে যায় সাময়িক সময়ের জন্যে। But network is busy. It's not reachable. I'm worried for my family. I think it's a really big hit of earthquake because the gate has also slanted and every pole are moving like that they will fall again. बिल्कुल अभी जानकारी मिली है, अभी मैं जा रहा हूँ तुरंत इसी संबंध में मैं बात करने के लिए तुरंत। और जो भी इतना मैं कहना चाहता हूँ कि जिस भी प्रकार की सहयोग की आवश्यकता होगी नेपाल के बराबर भारत उसके लिए तैयार है। यहाँ पर किसी को पैनिक क्रिएट करने की कोशिश नहीं करनी चाहिए, ऐसा कोई संकट नहीं है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। মঙ্গলবার দুপুরে আবারও ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল সহ গোটা উত্তর ভারত। ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের একাধিক রাজ্য। প্রাণ হারালো প্রায় 14 জন, আহত 50 জন। ক্ষয়ক্ষতির সম্ভাবনার কথা মাথায় রেখে বিপর্যয় মোকাবেলার দলগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 25 এপ্রিলের বিধ্বংসী ভূমিকম্পের স্মৃতি ফিরিয়ে দিয়ে ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল সহ গোটা উত্তর ভারত। রিক্টার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ছিল 7.3। উৎসস্থল ছিল আবারও নেপাল। মঙ্গলবার দুপুর 12:35 নাগাদ কেঁপে ওঠে নেপাল সহ গোটা উত্তর পূর্ব ভারত। ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার গভীরে কেন্দ্রস্থল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। 12:35 পর থেকে ক্রমাগত অনুভূত হচ্ছে আফটার শক। নেপাল, চীন, উত্তর ভারত, পূর্ব ভারতে মাঝে মাঝেই অনুভূত হচ্ছে আফটার শক। ভূমিকম্পে কেঁপে উঠেছে দিল্লি, বাংলা, সিকিম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, চেন্নাই সহ একাধিক রাজ্য। শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে বিহারে 13 জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে 1 জনের। আহতের সংখ্যা প্রায় 50। बहुत ज्यादा शॉक वेव्स आ रही थी एंड आप फील कर सकते हो। हमारे यहाँ साईं बाबा की मूर्ति है, वो पूरी हिल रही थी, तो हम देख सकते हैं। फील तो करना दूर की बात है, आप इतना ज्यादा देख सकते हो। चेयर पे बैठे थे, एक लड़का है बाकी क्लास में से कि भूकंप आ रहा है, हम सोचे मजाक कर रहे हैं, देखा तो सच में आ रहा था। तो फर्स्ट क्लास में हो गया कि चलो नीचे। हम अपना वर्क कर रहे थे तो एकदम बहुत तेज आया, तो हमें फील हुआ, तो हम इसलिए नीचे आ गए। তীব্র ভূমিকম্পে দেশের বিভিন্ন প্রান্তে ক্ষয়ক্ষতির সম্ভাবনার বিষয়টি মাথায় রেখে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমিকম্পের খবর ছড়াতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে এদিন ফোনে কথা বলেন মোদী। পরে তার 7 রেসকোর্স রোডের বাসভবনে এক
উচ্চ পর্যায়ের বৈঠকেও বসেন। জানা গিয়েছে সেখানে ভূমিকম্পে দেশ ও দেশবাসীর ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজখবর নেন মোদি। প্রধানমন্ত্রী দপ্তর মারফত পেশ করা এক বিবৃতি দিয়ে জানানো হয় যে দ্রুত ত্রাণ ও উদ্ধারকার্য যাতে শুরু করা সম্ভব হয় তার জন্য দেশের তামাম বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত 25 এপ্রিল নেপালে 7.9 তীব্রতার ভূমিকম্পে সেদেশে প্রায় 8,000 মানুষ প্রাণ হারান। ভারতেও মারা যান প্রায় 80 জন। সেবারও দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছিল বিহারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লোকসভায় ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করল কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। এবার জমি অধিগ্রহণ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। লোকসভায় ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। এবার জমি অধিগ্রহণ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন আমেঠির সাংসদ। পূর্বতন ইউপিএ সরকারের সময়ে অনুমোদিত জমি বিল এনডিএ সরকার খুন করছে বলেও অভিযোগ করেছেন রাহুল গান্ধী। মোদী সরকারের জমি বিলের সমালোচনা করে রাহুল বলেছেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের জমি বিল আনতে 2 বছর সময় লেগেছিল, কিন্তু এনডিএ সরকার কয়েক মাসেই সেই বিলকে খুন করেছে। लैंड बिल को लाने में हमें तकरीबन 2 साल लगे और एनडीए सरकार ने कुछ ही दिनों में उस बिल की हत्या कर दी। पहली कुल्हाड़ी उठा के यहां हमारी गले पे कंसेंट क्लॉज, जो सबसे जरूरी क्लॉज है। हमने कहा कि अगर गरीब जनता से, किसान से, मजदूर से जमीन ली जाएगी तो उससे पूछ कर ली जाएगी, और आपने कहा नहीं, हम नहीं पूछेंगे। अगर हम जमीन छीनेंगे तो बिना पूछे हम जमीन छीनेंगे। अगर किसान की, मजदूर की जमीन जाती तो अगर उस जमीन पे 5 साल में प्रोजेक्ट पे कोई प्रोग्रेस नहीं हुई, अगर प्रोजेक्ट चालू नहीं हुआ तो वो जमीन किसान को वापस दी जाएगी। इनके नए बिल में उसको भी रद्द कर दिया गया है। अब क्या होगा? এদিনও মোদী সরকারকে সুটবুটের সরকার এবং কর্পোরেটপন্থী সরকার বলে বিধেছেন তিনি। রাহুল বলেছেন, ইউপিএ সরকারের জমি বিলের সম্মতির ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই সরকারের বিল অনুযায়ী কৃষকদের কিছু না জানিয়েই জমি কেড়ে নেওয়া হবে, কারণ এনডিএ সরকারের বিলে ওই ধারাটি বাদ দেওয়া হয়েছে। এছাড়াও 5 বছরের মধ্যে প্রকল্প রূপায়ণের কাজ শুরু না হলে জমি ফেরতের ধারাটিও এনডিএ সরকারের বিলে বাদ পড়ার প্রসঙ্গ নিয়েও সরব হয়েছেন রাহুল গান্ধী। শাসক বেঞ্চের প্রবল বাধার মুখেই রাহুল বলেছেন, এভাবে একের পর এক ধারা চেটে ইউপিএ আমলের জমি অধিগ্রহণ বিলকে খুন করেছে এনডিএ সরকার। মোদীকে পরোক্ষে কটাক্ষ করে বলেছেন, আমরা এই সুটবুটের সরকারকে কাজ করতে দেব না। रात को आते हैं, छुप के आते हैं, मगर मुझे पता लगा कि सबसे बड़े चोर खुले दिन में आते हैं, सबके सामने आते हैं और सूट पहन कर आते हैं। तो ये बताना चाहते हैं कि इतनी आसानी से नहीं होगा, ये सूट बूट का काम नहीं चलने देंगे। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। কুঞ্জবনস্থিত পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় বাইসাইকেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 2013-14 অর্থবর্ষে বরাদ্দকৃত বাইসাইকেল প্রদান করা হলো ছাত্রীদের। মঙ্গলবার কুঞ্জবনস্থিত পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো বাইসাইকেল। মঙ্গলবার 9ম শ্রেণীর ছাত্রীদের জন্য বরাদ্দকৃত সাইকেল প্রদানের পর 13-14 অর্থবর্ষের সাইকেল প্রদানের কাজ সম্পূর্ণ হয়েছে। উক্ত বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মন্ত্রী তার ভাষণে বলেন, আমরা তো পশ্চিম জেলার মেয়েদের আজকে সাইকেল ডিস্ট্রিবিউশন, একই সাথে এই মাসের মধ্যে সারা রাজ্যের অন্য জেলাগুলোতে ক্লাস 9-এ পড়ে এরকম মেয়েদের, গরিব ঘরের মেয়েদের যাদের ফ্যামিলি ইনকাম 1,25,000 টাকার মধ্যে, তাদেরকে সাইকেল দেওয়া। এটা আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের ঘোষিত কর্মসূচি। আমরা এটা 2013-14
আর্থিক বর্ষ শুরু করেছিলাম। গত অর্থ বছরের এটা আজকে দেওয়া হলো বা এই মাসে আমরা কমপ্লিট করব। গত প্রথমবার আমরা যেহেতু ক্লাস 12 অবধি ক্লিয়ার করতে হয়েছে, প্রায় 55,000 55,000 মতো সাইকেল আমাদের ডিস্ট্রিবিউট করতে হয়েছে। আর এবছর যেহেতু ক্লাস 9 আমরা দিচ্ছি, 10, 11, 12 মেয়েদের তো সাইকেল আছেই, তারা পেয়েছে। তো এটা কন্টিনিউয়াস প্রোগ্রাম। এই চলতি আর্থিক বছরেরও সাইকেল আমরা প্রকিউর করব এবং আগামী বছর যারা ক্লাস 9-এ উঠবে তাদেরকে আমরা সাইকেল দিই। উক্ত অনুষ্ঠানে ছাত্রীদের মধ্যে দারুণ উৎসাহ পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের প্রথম সংবাদ মাধ্যম আইনিটের কর্মীদের উদ্যোগে সোমবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হল প্রয়াত সাংবাদিক প্রলয় ধরের স্মরণ সন্ধ্যা। বেহালার কান্নায় মোমের শাড়ি জেলে শ্রদ্ধায় স্মরণ করল শিল্পী, সাংবাদিক ও শিক্ষক প্রয়াত প্রলয় ধরকে। তুমি রবে নীরবে হৃদয়ে মম। তুমি রবে নীরবে রবীন্দ্রনাথের গানটি শুনে পথ চলতি মানুষ দাঁড়িয়ে পড়লেন প্যারাডাইস চৌমুহনীতে। প্রয়াত সাংবাদিক প্রলয় ধরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার স্মরণ সভার আয়োজন করলেন তার গুণমুগ্ধ একদল সাংবাদিক। প্রলয় ধরের হাত ধরে রাজ্যে যে বৈদ্যুতিন প্রচার মাধ্যমের যাত্রা শুরু করেছিলেন, সেই আইনিটের প্রাক্তন সাংবাদিক ও অসাংবাদিক কর্মীরা এদিন প্যারাডাইস চৌমুহনীতে স্মরণ সভার আয়োজন করেন। বিশিষ্ট শিল্পী অশোক দাসের বেহালার করুণ কান্নার মধ্যে মোম জ্বালিয়ে ফুল দিয়ে ভালোবাসার অর্ঘ্য নিবেদন করলেন তাকে। স্মরণ সভায় বিভিন্ন বক্তারা প্রয়াত প্রলয় ধরের বর্ণময় কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রেখেছেন। বক্তারা হলেন শনি দেবরায়, সমীর ধর, সেবক ভট্টাচার্য, বিশ্বনাথ সাহা, স্বপন মিয়া, বাসুদেব রায়, সুভাষ দাস প্রমুখরা প্রয়াত প্রলয় ধরের কর্মজীবন ও তার শিল্পজীবন নিয়ে বক্তব্য রাখেন। আইনেট পরিচালন কমিটির অন্যতম সদস্য প্রলয় ধরের বড় ভাই সাংবাদিক সমীর ধর বললেন, দুষ্গুণ সব মানুষের থাকে, প্রলয়ের গুণের সীমা ছিল না। সে ছিল পরোপকারী, সাহসী, প্রেরণাদাতা, পরিশ্রমী। সবার ভালোবাসা সে অর্জন করেছিল নিজের যোগ্যতা দিয়ে। পরিচালনায় সেই নোংরে একটি ছোট্ট চরিত্র ছিল সাংবাদিকের। একটা গ্রামে একটা মেয়ে ধর্ষিত হয়েছে। শহরের সাংবাদিক খবর পেয়ে স্কুটারে করে সেই মেয়েটির বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে ছোট্ট চরিত্র খোঁজ খবর নিয়ে পত্রিকায় খবর করে এবং তাকে সাহায্যের জন্য তার কার্ড দিয়ে যায়। যখন যদি কোনো সাহায্য লাগে আমাকে এই নম্বরে যোগাযোগ করো। নোংরের কাহিনী থেকে এই হচ্ছে সাংবাদিক হিসেবে অভিনয় করে প্রলয়ের সাংবাদিকতার জীবন শুরু আমি বলতে পারবো। কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে তার প্রবেশ ছিল কিন্তু নাটক দিয়ে। অনেক ছোটবেলায় বিলোনিয়ায় সম্ভবত 1977 সালে 77 কি 78 সালে রাহুমুক্ত নাটকে একটি ছোট্ট চরিত্র অভিনয় করে তার এই নাট্য জগতে এবং সাংস্কৃতিক জগতে তার আশা। তব করুণ সবশেষে প্রয়াত প্রলয় ধরের কর্মজীবনের উপর একটি চিত্র প্রদর্শন করা হয়। শনিবার 25শে বৈশাখের গভীর রাতে মারা যান তিনি। অগণিত মানুষের চোখের জলে রবিবার শেষকৃত্য সম্পন্ন হয়, কিন্তু তার অগণিত গুণমুগ্ধ সহযোগী মিলে তাকে স্মরণ করলেন সোমবার প্যারাডাইস চৌমুহনীতে। তব করুণ আখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল স্বপন মম দুঃখ বেদন মম সফল স্বপন
নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেলাঘর থানাধীন চর এলাকার কুরবান আলীর বাড়ি থেকে আটক 25 জন মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের লোকেদের সাথে এক কাশ্মীরি ব্যক্তি আব্দুল রশিদ ধর এবং বাড়ির মালিক কুরবান আলীকে 4 দিনের মেলাঘর থানার পুলিশ রিমান্ডের নির্দেশ দিল সোনামুড়া আদালত। শনিবার মেলাঘর থানাধীন চর এলাকার কুরবান আলীর বাড়ি থেকে আটক 25 জন মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের লোকেদের সাথে এক কাশ্মীরি ব্যক্তি আব্দুল রশিদ ধর এবং বাড়ির মালিক কুরবান আলীকে 4 দিনের মেলাঘর থানার পুলিশ রিমান্ডে পাঠায় সোনামুড়া আদালত। মঙ্গলবার ওই দুজনকে এর নির্দেশ দেন মাননীয় বিচারক দেবলীনা কিলিকদার। 4 দিনের পুলিশ রিমান্ড শেষে ধৃত দুজনকেই পুনরায় আদালতে তোলা হবে। বাড়ির মালিক কুরবান আলী তার বাড়িতে একজন কাশ্মীরি সহ 25 জন রোহিঙ্গার উপস্থিতি সম্পর্কে কোনো সুস্পষ্ট উত্তর দিতে না পারায় এবং ওই কাশ্মীরি ব্যক্তি কুরবান আলীর বাড়িতে অবস্থান সম্পর্কে কোনো সঠিক উত্তর দিতে না পারায় মেলাঘর থানার পুলিশ ধৃতদের রিমান্ড চায় আদালতে। অবশেষে আদালত মঙ্গলবার তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। আর রিমান্ড অবস্থায় ধৃতদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে পুলিশ সূত্রে খবর। এদিন আদালতের সরকার পক্ষের আইনজীবী প্রদীপ কুমার পাল জানান, যে কেসটা মেলাঘর থানায় রেজিস্ট্রি হয়েছে 120B এবং 370 IPCতে রেজিস্ট্রি হয়েছে। রেজিস্ট্রি হচ্ছে একটা তারা সিক্রেট ইনফরমেশান পাইছে ওভার টেলিফোন। তো টেলিফোনে পাওয়ার পর মেলাঘর PS কী করছে, ওইখানে প্রথম তারা ফোনে যোগাযোগ করতে চাইছিল, যেই ফোনটা করেছিল তখন সে এটা সুইচ অফ করে রেখেছে। তারপরে ওরা যেই নাম টাম পেল যার বাড়ি, ওই বাড়িতে রেড করে তোমার ওইখান থেকে প্রায় এই মায়ানমারের 6 জন অ্যাডাল্ট মহিলা এবং 6 জন অ্যাডাল্ট পুরুষ, তার মধ্যে 13 জনের মতন বাচ্চা শিশু। তারপরে ওই বাড়িতে এটা হলো বাড়ি থেকে কাশ্মীরি একটা লোক, তার নাম আব্দুল রশিদ, মানে ওই বাড়ি থেকেই ওরা অ্যারেস্ট করেছে। এবং জিজ্ঞাসাবাদে ওই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছ থেকে কোনো কিছু সঙ্গতির উত্তর পায়নি, যে ওরা কাশ্মীর থেকে লোকটা ওর বাড়িতে কেন আসলো, তারপরে মায়ানমারের এতগুলো লোক তার বাড়িতে কেন শেল্টার দিল এবং কোথায় থেকে এরা আসলো, এই বিষয়ে পুলিশ এদের কাছ থেকে কোনো সঠিক উত্তর পায়নি। না পাওয়াতে ওরা ওই দিনই আদালতে প্রডিউস হয়েছে এবং ওদের জন্য 5 দিন পুলিশ রিমান্ড আমরা প্রসিকিউশনের পক্ষে দাবি করেছিলাম। যা ওই দিন শুধু ফরওয়ার্ডিং থেকে থেকে কোর্ট ওই দিন পুলিশ রিমান্ড যে 7টা পয়েন্টের উপর পুলিশ রিমান্ড আমরা দাবি করেছিলাম, সেই দাবিটা রিজার্ভ রেখেছে। আজকে তার শুনানি হয়েছে। মেলাঘর PSকে ডাইরেকশন দেওয়া হয়েছিল যে CD প্রডিউস করার জন্য। আজকে আমরা আদালতে CD প্রডিউস করেছি এবং কালকের যে আমাদের দাবি ছিল 7 দিনের পুলিশ 5 দিনের পুলিশ রিমান্ড, সেই 5 দিনের পুলিশ রিমান্ড আজকে আদালত আমাদেরকে মঞ্জুর দিয়েছে। আমি আশা করব এই কেস থেকে কেন এই মায়ানমারের এতগুলো একে ও গাড়িতে শেল্টার নিয়েছে এবং কী কারণে এই কাশ্মীরি একজন লোক, তার কোনো সঠিক পরিচয় নেই এবং সে কেন ওই ইন্দিরানগর মেলাঘর PSের জুরিডিকশনের আন্ডারে যেই বাড়ি থেকে ওদের সে কোনো সঠিক উত্তর দিতে পারেনি। আজকে এই 5 দিন পুলিশ রিমান্ডের পর পুলিশ তার সঠিক তদন্ত বের করে আনতে পারবে। উল্লেখ্য, গত শনিবার আটককৃত ওই 25 জন রোহিঙ্গাকে সোমবারই 3 মাসের কারাদণ্ড প্রদান করেছে সোনামুড়া আদালত। 3 মাস পর তাদের বাংলাদেশে পুশব্যাক করা হবে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। SFI বিশালগড় পশ্চিম অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত 12 দিন ব্যাপী ফ্রি কোচিং সেন্টারের সমাপ্তি দিনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় দুর্গানগর ভদ্রাবতী উচ্চ বিদ্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা।
ভারতের ছাত্র ফেডারেশন বিশালগড় পশ্চিমাঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত 12 দিনব্যাপী অবৈতনিক শিক্ষা শিবিরের শেষ দিনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্গানগর ভদ্রবতী উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দুপুর 12টায় শুরু হয় অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য কমিটির সভানেত্রী নীলাঞ্জনা রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে এসএফআই রাজ্য কমিটির সভানেত্রী নীলাঞ্জনা রায় বলেন, জনপ্রিয় কর্মসূচি হচ্ছে এই গ্রীষ্মকালীন অবৈতনিক শিক্ষা শিবির। এই সময়ে আমরা অনুভব করছি যে গোটা রাজ্যের সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রায় 150খানা প্রি কোচিং সেন্টার হয়েছে এবং এইবারের বিশেষত্ব হচ্ছে শুধুমাত্র পাঠ্যক্রমিক শিক্ষা নয়, সহকারী পাঠ্যক্রম এবং সামাজিক যে শিক্ষাটা, দায়বদ্ধতার শিক্ষা, মানবতার শিক্ষা, এই সমস্ত শিক্ষাকে সমন্বয় ঘটিয়ে আমরা একটা অভিনব আঙ্গিকে আমরা আমাদের বৈশাখী স্কুল এবার ছাত্রছাত্রীদের কাছে নিয়ে যেতে ভূমিকা গ্রহণ করেছি এবং সেখানে সাফল্য হচ্ছে এই আমাদের প্রায় 4000-এর মতো শিক্ষিত অংশের ছেলেরা, মেয়েরা এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমাদের এই কর্মযজ্ঞকে সার্বিকভাবে সহায়তা করছে। এদিনের এই অনুষ্ঠানে অঞ্চল সম্পাদক মামুন মিয়া, সুধীর দেবনাথ, রাজ্য নেতা স্বপন রায় এবং সাহিত্যিক আব্দুল আলিম সহ অন্যান্য গুণীজনেরও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে ধর্মনগরে এক রক্তদান শিবির অনুষ্ঠিত করল ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ধর্মনগর শাখা। শিবিরে 16 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যারা ছিলেন যুবতী এবং মহিলা। রক্তদান মানে না কোনো জাতপাতের বাধা, রক্তদান মানে জীবনের জয়গান সধা। এই মহৎ উদ্দেশ্যকে পাথেয় করে ধর্মনগরে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন মেয়েরা পালন করছেন রক্তদানের মধ্য দিয়ে। বিগত 16 বছর ধরেই লাগাতার পালিত হচ্ছে এই কর্মসূচি, যা সত্যিই একটা নজির। ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ধর্মনগর শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল 11টায় ধর্মনগরস্থিত বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে সূচনা হয় অনুষ্ঠানের। প্রথমে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে মাল্যদান করেন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়িকা রুবি ভট্টাচার্য। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ফ্লোরেন্স নাইটিঙ্গেল দিবসের সূচনা করেন আহ্বায়িকা বিজয়লক্ষ্মী সেন। উক্ত রক্তদান শিবিরে এলাকার 16 জন মা বোনেরা রক্তদান করেন, যেটা সত্যি প্রশংসনীয়। প্রতিদিন বড় হওয়া 18 বছরের মেয়েরা মায়েদের সাথে দিদিমা ঠাকুরমার হাত ধরে রক্তদান করে করেই বিগত 16 বছর ধরে এই নজির স্থাপন করেছেন, যেটা গর্ব সকল রক্তদাতাদের। উক্ত অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনী নিয়ে প্রশস্ত আলোচনা করেন বক্তারা। তিনি আজ বিশ্বের সকলের উৎস ভয়াবহ শেষ দুনিয়ার যুদ্ধে যখন অজস্র সৈন্যরা কাতরাচ্ছিল, যন্ত্রণা কাতর, কারো হাত নেই, কারো পা নেই, কারো জীবনের সংশয় দেখা হয়েছে, সেই সমস্ত সৈনিকদের দুঃখ দুর্দশা কথা শুনে তিনি ইটালিতে স্থির থাকতে পারলেন না। মাত্র 40 জন মহিলার একটা টিম নিয়ে তিনি সেখানে এসে পড়লেন এবং সেবা কার্যে নিজেদেরকে ব্রত করলেন। অন্ধকার রাত্রে সৈনিকদের বোমানি ছাড়া সেখানে আর কিচ্ছু শোনা যেত না। ফ্লোরেন্স নাইটিঙ্গেল সেই অন্ধকারের মধ্যে সামান্য একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে আলো আধারের মধ্য দিয়ে তিনি সৈনিকদের ঘরে প্রবেশ করতেন, তার সেবা কল্যাণ হস্ত প্রসারিত করে দিতেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিএসএনএল পরিষেবা বিপর্যস্ত কমলপুরে। তলানিতে গ্রাহক পরিষেবা নেই কর্তৃপক্ষের হেলদোল, ফলে ক্ষোভে ফুঁসছে সাধারণ গ্রাহকরা। মানব সভ্যতা বিকাশের তোরণ উন্মুক্ত করে দিয়ে দিগন্তের সন্ধানে মানুষকে অনুপ্রাণিত করেছে। বিজ্ঞান তপস্বী অতীন্দ্র সাধনায় পৃথিবীর বুকে আবিষ্কৃত হয়েছে স্বর্গীয় সুষমা। বিজ্ঞানের জাদুতে পৃথিবী অবিরাম বিস্ময় সৃষ্টি হতে চলেছে। মঙ্গল গ্রহ অভিযান সহ উপগ্রহের মাধ্যমে স্যাটেলাইট সিস্টেমে দূরের জিনিস কাছে দেখছে মানুষ। সারা বিশ্বজুড়ে টেলিযোগাযোগের মাধ্যমে মানুষ একত্রিত হয়েছে। মানুষের চিন্তাভাবনার বিনিময়ের মাধ্যমে নতুন সভ্যতার জন্ম হয়েছে। আর সেই নতুন সভ্যতার মুখে ঝামা ঘষে দিয়ে কমলপুরের বিএসএনএল পরিষেবা বিদ্রুপের বার্তা বহন করে গ্রাহকদের পরিষেবা দেবার বদলে হয়রানি করছে। মানব সভ্যতার দৈনন্দিন যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে টেলিযোগাযোগ সহ মোবাইল পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে মানুষ দূরকে করেছে নিকট, সারা বিশ্বকে গেঁথে ফেলা হয়েছে এক সূত্রে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো আমাদের কমলপুর মহকুমা সহ গোটা ধলাই জেলাকে বিগত 1.5 মাস যাবৎ পৃথিবীর বাইরে রেখে পরিহাস করছে বিএসএনএল পরিষেবা। ইন্টারনেট মোবাইল পরিষেবা গোটা জেলাকে আলাদা করে রাখায় বিপন্ন হয়ে পড়েছে সাধারণ মানুষ। কারণ গড়ে 70% মানুষ বিএসএনএল পরিষেবার উপর নির্ভর করছে। অনেকে আবার বিএসএনএল এর মোবাইল ও ইন্টারনেট পরিষেবার মাধ্যমে জীবন জীবিকা অর্জন করে বেঁচে আছে। দীর্ঘদিন ধরে বিএসএনএল পরিষেবা মুখ থুবড়ে পড়ায় গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। গ্রাহকদের অভিযোগ, এই সব কিছুর মূলে কর্তৃপক্ষ দায়ী।
নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করায় এই সমস্যা দেখা দিয়েছে। তাছাড়া গোটা ধলাই জেলা জুড়ে একজন মাত্র জিটিও, স্টাফের সংখ্যাও খুব কম, টাওয়ারের সংখ্যা খুব কম, যার পরিণতিতে পরিষেবা তলানিতেও ঠেকেছে। আমরা কমলপুরে বিএসএনএল দীর্ঘদিন যাবৎ সমস্যা। একদিকে তো টাওয়ার নাই, আর বিএসএনএলের নেটও করা যায় না। আমরা প্রচণ্ডভাবে ভুগতেছি বিএসএনএল নিয়ে। বিএসএনএল অনেকে আমরা বাজে দিয়ে দিচ্ছি। আমি নিজেই অনেক সময় বিএসএনএল ব্যবহার করি, যদি যখন ভালো থাকে তখন ব্যবহার করি, আর যখন ভালো থাকে না তখন ব্যবহার করি না। এবং অন্য লোক তো সেম অবস্থা। বিএসএনএল একদম বাজে অবস্থা। বিএসএনএল কথা আমরা কীভাবে সরকারের প্রকাশ করবো এবং কীভাবে জনগণের কাছে এটা তুলে ধরবো, যেমন আপনারা নিয়ে একটু দেখাশোনা করেন কীভাবে ভালো হয়। আমরা চাই বিএসএনএল যাতে ত্রিপুরা মানে ভালোভাবে কাজ করে এবং ভালোভাবে বিজনেস করতে পারে, আর বিএসএনএলটা ভালো হলে আমরা সবাই লাগি ভালো। পরিষেবা তো কম করে খুবই খারাপ। কোনোদিন ট্রাই করে অত 20 ট্রাই করে পাওয়া যায় না। আর এমনি তো হঠাৎ করে আধা ঘন্টা উঠলো, কিন্তু পরে আবার সারাদিনই থাকে না আর কি। মানে বাস্তব কথা হলো পরিষেবা খারাপ। কথায় বলে বিজ্ঞানের যুগে